চ্যানেল পম্পাই শিখা ব্লগ। আমি পম্পা, তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল সেই 7:30 মতো। তো আমি এখানে দেখো ঘরের সমস্ত পর্দাগুলো কেচেছিলাম। ওই যে বললাম না, আমার বেডরুমের পর্দাগুলো তোমার দাদাভাই খুলে দিয়েছিল আমাদের, তো ওইগুলোই আমি এবার কেচেছি। দেখো গরম জল করে, আর সামনে তো রান্না পুজোর সমস্ত কিছুই কাচা ধোয়া সব করতে হবে। আর পর্দাগুলো না আমি ছাদে দিচ্ছি, কারণ আমি বেশিরভাগ ছাদে জামাকাপড় মিলে না, কারণ তো তোমাদের তো আগেও অনেকবার বলেছি, কারণ আমাদের সেটে না কাক এসে বসে। আর কাক বসা মানে বুঝতেই পারছো, জামাগুলো সব রং করে দেওয়া সাদা, আর আমাদের ছাদটারও অবস্থা খারাপ করে দেয়। ওই জন্য আমি ছাদে ঠিক জামাকাপড়টা মেলতে চাই না, কিন্তু পর্দাগুলো তো অনেক কটা পর্দা, মানে আমার বেডরুমের বলতে পারো মোট 4টে পর্দা। তো জানলায় তো ধরবে না, আমার মামামের তো রোজ জামাকাপড় কাচা থাকে। তারপর কোণের ঘরের পর্দাগুলো কেচেছি, সেগুলো আমি জানলায় মেলে দিয়েছি। তাই চলে এলাম ছাদে জামাকাপড় মেলতে। আর মাও ছাদে এসে গেছে, মা ওদিকে গল্প করছে, আমি শুনছি, আর এদিকে আমি যে কাজ করছি। মা পুজো দিচ্ছে, আমি পুজো দেবো না, ওই জন্য মা পুজো দিচ্ছে, মায়ের সাথে কথা বলছেন, আমি যাই ছাদে পর্দাগুলো সব কেচেছি মেলে দিলাম। সবসময় এই পর্দাগুলো খোলা হয় না, আর আমি তো খুলতেই পারি না, তোমার দাদাভাইকেই খুলে দিতে বলতে হয়। আর ছেলেদের দিয়ে ঘরের কাজ করানো মানে বাবা, সেটা আলাদাই একটা ব্যাপার। ওকে দিয়ে যদি ঘরের কাজ করাতে হয়, মানে কতদিন আগে থেকে যে কী বলবো আর বলে রাখতে লাগে। আমি তো আমার কোণের ঘরটা পরিষ্কার করাতে হবে, ওকে দিয়ে একটু পরিষ্কার করাবো বলে আমি মানে 1 সপ্তাহ আগে ওর কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, যে পরের রবিবার একটু সময় দিও ঘরের জন্য। ঘরের কাজ একদম তোমার দাদাভাইকে দিয়ে অতটা করানো যায় না। হ্যাঁ, আমি অসুস্থ হলে কিন্তু বলতে লাগে না, তখন সে সব করে দেবে, সেটা নিয়ে আমার চিন্তা নেই। তখন ওকে আমার কিচ্ছু বলতে হবে না, মুখের সামনে ভাতও এনে দেবে। কিন্তু ওই যে যতক্ষণ সুস্থ আছে ততক্ষণ তোমার কেউ দেখবে না, যতক্ষণ না তুমি বিছনায় পড়বে। তো সেই অবস্থা। এই জন্য এবার পর্দাগুলো যাও খুলে দিয়েছে রাতে, আবার রাতে বলতে হবে লাগিয়ে দিতে, অনেক রিকোয়েস্ট করতে হবে। তারপর দেখো আমি ঘরে এসে গেছি তোমার দাদাভাইকেও টিফিন দিয়ে দিয়েছি, মামামকে এখানে ভাত নিয়েই বসে গেছি, কারণ মামাম যাবে স্কুলে। ওই জন্য ওকে আমি তার আগে ভাতটা খাইয়ে দেবো, তারপর আবার রান্নাবান্না তো আছেই। আর আমার খুব না কাশি হচ্ছে, ওই জন্যই খুব মানে কাশি হলে এত কষ্ট হয়। তার মামাকে আমি রেডি করে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও স্কুলে চলে গেছে। এবার চলে এসেছি আমি সবজি কাটতে। আমি না সবজি কাটার সময় ওই নিচে প্লাস্টিকটা পেতে নিই, তাহলে কী হবে বলো তো, মেঝেতে পড়ে না, আর ঘরটাও আর নোংরা হয় না, কারণ ঘরটা বারবার মুছতেও তো কষ্ট, ওই জন্য ওটা পেতে নিই। আর সত্যি মেয়েরা দেখো সব কাজ করতে করতে কিন্তু শিখে যায়, বিশেষ করে শেখে শ্বশুরবাড়িতে। আমি তো প্রথমত সবজি কাটলেই আমার হাত কাটবেই। হ্যাঁ, বিয়ের আগে কিন্তু সংসার আমিই সামলেছি, কিন্তু এত কি পরিমাণ আমার সবজি টবজি কাটতে হয়নি। আর আমার জানি না কেন এমন হতো, কিন্তু আনাজ কাটলেই আগে হাত কেটে যেত। কিন্তু এখন সেটা হয় না, ওই যে বলে বিয়ের পর মেয়েরা মেনে নিতে আর মানিয়ে নিতে শিখে যায়। তাই দেখো আমারও কিন্তু সেই অবস্থা, এখন আমি সব কিছুই করতে পারি। আর মায়ের আজকে একাদশী, তাই আমি রান্না করছি আর আমি সবজি কাটছি। একাদশী করলে মাকে আমি কিছু করতে দিই না, আর যেহেতু মায়ের তো মানে মা কিছুই খায় না, ফলকেই থাকে, তাই যতটা পারি আমিই সামলে নিই। তো এখানে আমি বিনস গাজর কাটছি, একটু ভাজা করে দেবো। বাবা নেই, বাবার তো সুগার আছে, হাই সুগার হাই প্রেশার, তো বাবা তো সবজিটা দেওয়াটাই ঠিক, বাবাকে খুব একটা আলু দিই না। ওই জন্য ভেবেছি শুধু বিনস আর গাজরই ভেজে দেবো। খেতে ভালো লাগবে না, কিন্তু কিছু করার নেই, বাবাকে তো দেওয়া যাবে না আলু। আর এদিকে একটু মাছের ঝোল করার ইচ্ছা আছে। ও না, দিনটা ছিল মনে হয় বৃহস্পতিবার, তো একটু নিরামিষ, সরি হ্যাঁ নিরামিষ হবে, ঝিঙে আলু পোস্ত হবে। এখানে আমি সবজিটা কেটে নিচ্ছি, নিয়ে আর রান্নাটা বসিয়ে দেবো। সবজি কাটা হয়ে গেলে দেখবি রান্না করতে বেশিক্ষণ লাগে না। আর মশলা বাটা তো আরটাও কষ্টের কাজ, মশলাটাও বাটতে হবে, পোস্তটা তো বাটতে হবে। তো এখানে আমি টুকটুক করে সবজিগুলো কেটে নিচ্ছি দেখো। আর সত্যি মেয়েরা কিন্তু বিয়ের পর সব কিছু শিখে যায়, আস্তে আস্তে দেখবে কী হবে যে মেয়েরা সব কিছু শিখে যায় বুঝতেই পারি না। হ্যাঁ, এদিকে দেখো বিনস আর গাজরটা আমি একটু কিন্তু জলে সিদ্ধ করে নিয়েছিলাম। জলে একটু যদি সিদ্ধ করানো হতে কী হয় বলো তো, তেলটা কম লাগে আর রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। কারণ এখনকার সময় তেলটা কম খাওয়াই ভালো, ওই জন্য আমি একটু সিদ্ধ করে নিই। আর এই কথাটা মাই আমাকে শিখিয়েছে, যে একটু জলে সিদ্ধ করে নেবে, নিয়ে তারপর তেলে ভাজবে, তাহলে একটু তেলটা কম লাগবে, আর জিনিসটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর গাজর না সিদ্ধ হতে হতে সময় লাগে, তাই জন্যই আমি একটুখানি জলে সিদ্ধ করে নিয়েছিলাম। একটু নুন হলুদ দিয়ে একটুখানি গাজরটা ভেজে নিচ্ছি, আর একটু লঙ্কা চিড়ে দিয়েছি, যাতে বাবার একটু খেতে ভালো লাগে, ঝাল ঝাল লাগে। আর একদিকে দেখো আমি ঝিঙে আলু পোস্ত বসাবো। আমার তো ভাত তো হয়ে গেছে, দেখলে তখন ভাত হচ্ছিলো, ভাত আমি উবড় দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিচ্ছি। মামামকে এই দিয়েই খাই দেবো, আর একটু ডাল করবো, ব্যাস। মামাম দেখবি, মামামও কিন্তু আমাদের ঘরে যেটা হয় সেটাই খায়, ওকে কিছু আমি আলাদাভাবে করি না। হয়তো সকালে একটু ডিম সিদ্ধ আলু সিদ্ধ এটাই আমি ওর আলাদাভাবে করি, কিন্তু এছাড়া আমার ঘরে যা তরকারি হয় আমি মামাকে সেটাই খাওয়াই, আমি অন্য কিছু আর ওর জন্য আলাদাভাবে করি না। একটু মাংস হলে ওকে একটু আলাদাভাবে মাংস চিকেন স্যুপটা করে দিই, কারণ চিকেন স্যুপটা খাওয়া খুব ভালো, হেলদি, ওই জন্য। এছাড়া আমি যেটা পারি, যে ঘরের যা হচ্ছে তাই খাওয়া শিখুক, যাতে ও কোথাও যেতে আসতে বা কোথাও ঘুরতে গেলে, কারোর বাড়ি গেলে যাতে ওর কোনো অসুবিধা না হয়, যাতে সবাই যেটা খায় সেটাই যেন ও খাওয়া শিখে যায়, মানে খেতে পারে। আর এখন তো দেখতে দেখতে ও বড়ো হয়ে গেছে, ওই জন্য। কিন্তু মাম্মাম বেশি বিরক্ত করে না, একটু ঝালটা বেশি হয়ে গেলে একটু অসুবিধা হয়, তখন একটু আমি আলু ধুয়ে দিয়ে দিই।
আমার মনে আছে আমার মাও ছোটোবেলায় এটাই করতো, আলু ধুয়ে দিত আমাদেরকে যদি ঝাল লাগতো। আমিও মামাকে সেমনিই করি, কিন্তু বিশেষ করে ধুয়ে দিতে লাগে না, কারণ ও খেয়ে নিতে পারে, কারণ আস্তে আস্তে ও ঝাল খাওয়াটা শিখে যাচ্ছে। আর সত্যি বাচ্চাদের কিন্তু সব কিছু শেখাতে হয়, না হলে কিন্তু পরবর্তীকালে খুবই অসুবিধা হয়। আমিও সেটাই করি, মামাকে যতটা পারি এখন থেকেই শিখিয়ে দিই। সবাই বলে বড় হলে ঠিক হয়ে যাবে, বড় হলে শিখে যাবে, কিন্তু আমার কাছে কথা, বড় হলে কী করে ঠিক হবে যতক্ষণ না তুমি না ঠিক করবে, বা বড় হলে কী করে শিখবে যতক্ষণ না তুমি শেখাবে। ওই জন্যই আমি চেষ্টা করি ছোটোবেলা থেকে শেখাতে। ছোটোবেলা থেকে তুমি যেটা শেখাবে দেখবে বড় হলে সেটাই শিখবে। নয়তো বড় হয়ে যদি তুমি শেখানোর চেষ্টা করো, তখন বাচ্চারা কিন্তু অনেক বায়না করে, মানে অনেক বিরক্ত করে, ও তখন ওটা আর শিখতে চায় না। ছোটোবেলাতে বোঝে না, তখন তুমি যা বোঝাবে ও তাই সেটাই কিন্তু বুঝে যায়। এখানে দেখো আমি ঝিঙালু পোস্তটা করছি, পোস্তটা আমি বেটে নিয়ে এসে এখানে আমি ঝিঙালু পোস্তটা বানিয়ে নিচ্ছি। নিরামিষের দিন কিন্তু ঝিঙালু পোস্ত খেতে বেশ ভালোই লাগে। আর আমাদের ঘরে তো আয় দিন নিরামিষ লেগেই আছে, তো আমাদের ঘরে এমনি নিরামিষ রান্না কিন্তু খুব হয়। ঝিঙালু পোস্ত বলো, সোয়াবিন বলো, সোয়াবিনটা আবার তোমার দাদাভাই একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে করে দিলে বেশি খেতে ভালোবাসে, মাংসর মতো। তা ওর তো আলাদা নাম হাড় ছাড়া মাংস, তাই কি। এখানে দেখো আমি রান্না পুজোর জন্য এই এই স্টিলের ডাম বালতি এগুলো সব মেজেছি, যে যার মধ্যে না আমার মানে সব মাসকাবাড়ি মাল বলতে মানে যে এক্সট্রা যে জিনিসগুলো সেগুলো আমি এর মধ্যে রাখি। অল্প অল্প করে তো রান্না করে ঢেলে রাখি, আর বাকি যেগুলো এক্সট্রা থাকে সেইগুলো আমি সব স্টিলের ডাম আর এই প্লাস্টিকের বালতিতে রাখি। ওইগুলোই দেখো মেজে দিয়েছিলাম, আর এই গামলায় করে সব আমি রোদে দিয়েছিলাম। আর এই দেখতো এই গামলাটা, এটা কিন্তু মাম্মামের মা কিনে দিয়েছিল মাম্মামকে স্নান করানোর জন্য। তো মাম্মাম তো এখন বড় হয়ে গেছে, ওর তো আর লাগে না, কিন্তু আমি এইগুলো এখন এইসব কাজে লেগে যাই। আমি এগুলো রোদে দিই। রান্না পুজোর সময় রান্নাঘর তো পুরো আমার খালি করতে হবে, কারণ রান্না পুজোর সময় আমার রান্নাঘরেই রান্না মানে পুজো হবে। তো তখন এই গামলায় করে সব এনে বের করে রাখি। কখনও যদি মাম্মামের ইচ্ছা হয় যে গামলায় স্নান করবে, তখন ওই গামলাটা লাগে, এছাড়া মাম্মামের এখন গামলা লাগে না। স্টিলের ড্রামে মাম্মামের সব খাবারগুলো রাখছি, ওর জন্য তো এক্সট্রা কিছু খাবার এনে আমাদের ঘরে রেখে দিতে লাগে, কখন কি বায়না করে ওইগুলো। আর এই বালতিতে না আমি সব এই মানে মানে সব কী বলবো মশলাপাতি এক্সট্রা যেগুলো আছে, লঙ্কার গুঁড়ো, নুন এইসব বিরিয়ানি মশলা, কর্নফ্লাওয়ার, অ্যারারুট, এইগুলোই সব রাখছি আমি। আচ্ছা, আমার না একটা কথা অনেক দিন ধরে মনে হচ্ছে, জানি না তোমাদের মনে হয় কি না, কাল যদি আমি কোনো একটা বড় ইউটিউবারের ফ্যামিলির সদস্য হতাম, তাহলে হয়তো আমাকে ইউটিউব নিয়ে এত কষ্ট করতে হতো না। ইউটিউবে ভিডিও পোস্ট করা, বা ভিউজ আসছে না সেই প্রবলেম, বা সাবস্ক্রাইবার আসছে না, এইসব যেগুলো অসুবিধা, বা এত কষ্ট করে যে আমাদের ভিডিও করতে হয় তাও আমাদের ভিডিও ভাইরাল হয় না, এত হয়তো কষ্ট করতে হতো না বলো। দেখবে বড় ইউটিউবারের যেগুলো পরিবারের সদস্য আছে যারা, তারা কিন্তু ওই বড় ইউটিউবের সাথে একটা ভিডিও করলেই ভিডিও ভাইরাল হয়ে যায়, সাবস্ক্রাইবার বেড়ে যায়, আর তাদের ভিডিওতেও ভিউজ কিন্তু খুবই আসে। অবশ্য হ্যাঁ, এটাও ঠিক যে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, কেন আমাদের ফ্যামিলি দূর দূর পর্যন্ত কেউ ইউটিউবে নেই, তাই আমরা নিজেরাই ভিডিও দিই, নিজেরাই ভিডিও দিয়ে নিজেরাই শিখছি সব কিছু, যে কোনটা ভুল কোনটা ঠিক। খারাপ হতে হতে হয়তো আমাদের ভালোর দিকে যাচ্ছে। আর যারা বড় ইউটিউবার বা ইউটিউবের সদস্য, যারা বড় ইউটিউবার, তারা তো অনেক কষ্ট করেই বড় ইউটিউবার হয়েছে, তাদের কষ্ট তো বলতেই হবে। তাদের ফ্যামিলির সদস্যরা যারা ইউটিউব চ্যানেল করছে, তাদের কিন্তু অতটা হয়তো কষ্ট করতে হচ্ছে না, কারণ তাদের ফ্যামিলিতে একটা এক্সপিরিয়েন্সের একটা লোক আছে, তারা তাকে সব কিছু হয়তো শিখিয়ে দিচ্ছে, তার সাথে ভিডিও করছে, তার ভিউজে যে প্রবলেম বা কিছু যাই প্রবলেম হোক, তারা তার প্রবলেমটা সলভ করে দিচ্ছে, যেটা আমরা কিন্তু পাই না। আমাদের তো কেউ করার নেই, সব নিজেরাই কিন্তু দূর দূর পর্যন্ত থেকে আমাদেরকেই শিখতে হয়। আর যারা বড় ইউটিউবের ফ্যামিলির সদস্য, তাদের তো হেল্প পাচ্ছেই, এই তাই কি না, বাট আমাদের তো হেল্প করার কিছু নেই। কিন্তু হ্যাঁ, যারা বড় ইউটিউবার তারা অবশ্যই অনেক কষ্ট করেছে, আর যারা ফ্যামিলির সদস্য তারাও হয়তো কষ্ট করছে, জানি না কেন, কিন্তু আমরা তো জানি না কবে ভগবান কবে আমাদের দিকে মুখ তুলে দেবে, কবে আমাদের ভিডিও ভাইরাল হবে, আর কবে আমাদেরও অনেক সাবস্ক্রাইবার হবে। কষ্ট করে যাই, একদিন তো ঠিক হবে, তাই কি না বলো, তোমরাও সাথে